পুঁজিবাজার যে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এইটাই কিন্তু মানে আমাদের পলিসি মেকাররাও এই জিনিসটা বলে। অর্থমন্ত্রীর মুখ থেকে এখানে এসেছে যে পুঁজিবাজার তো একটা জুয়ার বাজার। আমাদের এখানে আসলে ছোট বড় বিনিয়োগকারী সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ঘটনা যখন ঘটেছে। এখানে হলো আসলে কারসাজির সাথে যারা জড়িত, ওই সিন্ডিকেটের বাইরে যারা, তারা আসলে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। তো এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন, বড় বিনিয়োগকারী বলেন, এখন তাদের পুঁজির যে অবস্থা, এখন এই মুহূর্তে আমি মনে করি যে দুই ধরনের লোক পুঁজিবাজারে আছে। এক ধরনের হচ্ছে যারা বের হতে পারছেন না, আসলে এত বেশি লোকসানের মধ্যে আছেন যে তার হয়তো পুঁজিটা পুরোটাই শেষ হয়ে যাবে। সে এখন আশা ছেড়ে দিয়ে বসে আছে, আচ্ছা যদি কখনো শেয়ারের দাম বাড়ে তাহলে হয়তো আমি এখানে এই শেয়ারটা বিক্রি করবো, অ্যাক্টিভ হবো। আরেক ধরনের লোক আছে যারা হলো সুযোগ সন্ধানী ট্রেডার, মূলত তারা ট্রেডার, এরা আসলে বিনিয়োগকারী না। এই ট্রেডাররা দিনে একদিন কিনছে, 2 দিন পরে হয়তো কিছুটা মুনাফা হইলে তারা শেয়ার বেচে দিচ্ছে। তো এই যে ডেইলি ট্রেডিং দিয়ে তো আর পুঁজিবাজার দাঁড়াবে না, শক্তিশালী পুঁজিবাজার দাঁড়াবে না। তাইলে যেই বিষয়টা করতে হবে, যদি আপনি যেটা বলেছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যদি আমাদের এখানে পুঁজিবাজারে আকর্ষিত করতে হয়, তাইলে তাদেরকে ওই যে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আর আস্থা যদি ফিরিয়ে আনতে হয়, তাইলে বড় বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে কিভাবে পলিসি সাপোর্ট দিয়ে পুঁজিবাজারে অ্যাক্টিভ করা যায়, সেই জায়গাটা কিন্তু আমাদের মানে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আপনি দেখেন যে আমাদের এখানে যখন আমরা যেটা আলোচনা করছি যে এখানে পুঁজিবাজারটা হলো আপনার শিল্প বিনিয়োগের প্রধান মানে পুঁজির উৎস হবে হলো পুঁজিবাজার। এটা হচ্ছে একটা আইডিয়াল যদি ইকোনমি হয়, সেটার মানে একটা শর্ত হচ্ছে এটা যে পুঁজিবাজার হবে পুঁজির মূল উৎস। কিন্তু আমরা ব্যাংকের মানে এমন একটা ব্যবস্থা করা হইলো, যখন পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল, তখন ওই যে 6-9 সংজ্ঞা দিয়ে মানে ব্যাংক ঋণ এত সহজলভ্য করা হলো। তো মানুষ কেন তাহলে যদি 9% বা 8% সুদের যদি সে ব্যাংক থেকে যদি ঋণ নিতে পারে, তাহলে সে পুঁজিবাজারে কেন যাবে? কারণ পুঁজিবাজারে যেতে হলে তার তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা স্বচ্ছ থাকতে হবে বছরে একবার, যদিও স্বচ্ছতা এখানে ওই সেই জায়গাটাও নাই। মানে তারপরেও একটা আমরা যদি ধরে নেই যে সেটা ভয় পায় যে আমি প্রতি বছর আমার শেয়ার হোল্ডারদের কাছে আমার হিসাব দিতে হবে, আমার এক জায়গা থেকে আমি জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নিয়ে আমি ব্যবসা করছি, তাদেরকে বছর বছর স্টেটমেন্ট দিতে হচ্ছে, আবার আমার বিএসইসিকে দিতে হবে, যদি ব্যাংক হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে দিতে হবে। এত ঝামেলা সে না করে মাত্র 9% 8% হারে যদি সুদ পায়, এবং সর্বশেষ হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ নিলে তো আর সেই ঋণ ফেরত দিতে হয় না। বাংলাদেশে ফেরত না দিলে সেখানে মানে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যাংক ঋণ মেরে দেওয়ার কারণে কারো বড় কোনো শাস্তি হয়েছে বাংলাদেশে, এই উদাহরণটা কিন্তু অতীতে ছিল না। সামনেও কি সেই ধরনের উদাহরণ কোনো সৃষ্টি হবে কিনা জানি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুতরাং যদি একটা অর্থনীতি এইরকম বাটপাড়ির উপরে বা লুটপাটের উপরে চলতে থাকে, তাহলে সেখানে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের দিকে কে তাকাবে? ডক্টর মাহফুজ কবির যেই বিষয়টা আরেকটা করছেন যে সামনে আমাদের আসলে কি হবে, যে আলোচনাটা আপনি প্রশ্ন করেছিলেন যে সামনে একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করছি বা আশা করছি বাংলাদেশের মানুষের একটা পরিবর্তন আসবে। অতীতে আমাদের যেই সংস্কৃতি, যেভাবে আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজ আমাদের যেভাবে চলেছে, সেখান থেকে কিছুটা হলেও যাতে অ্যাডভান্স হয়। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো সামনে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে, আগামী সপ্তাহ থেকে হয়তো শুরু হবে নির্বাচন, এবং সেখানে আমরা দেখব যে অর্থনীতিতে এতদিন যেটা হয়েছে যে পুঁজিবাজার যে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এইটাই কিন্তু মানে আমাদের পলিসি মেকাররাও এই জিনিসটা বলে। অর্থমন্ত্রীর মুখ থেকে এখানে এসেছে যে পুঁজিবাজার তো একটা জুয়ার বাজার, মানে এই ধরনের মন্তব্য এসেছে। তাইলে মানুষ কেন সেই বাজারের উপর? সুতরাং সামনের দিনে যারা এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে আসবেন, তারা পুঁজিবাজারকে গুরুত্ব দেবেন এবং তাদের নির্বাচনী ইশতেহার এবং পরবর্তী পরিকল্পনায় এই বাজারটা গুরুত্ব পাবে। কারণ বারবার যেটা আমরা বলতে চাচ্ছি যে একটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হইলে শক্তিশালী পুঁজিবাজার এবং সেখান থেকে পুঁজির সংস্থান, শিল্প এবং অন্যান্য খাতে যদি না করা যায়, তাইলে কিন্তু আমাদের অর্থনীতিটা এই যে একই ধারার মধ্যে ঘুরতে থাকবে। আমরা যে পরের স্টেপে এগিয়ে যাব, এই ধরনের পরিস্থিতি আমরা আসলে দেখতে পাবো না।